অলরাইট, সো চলেন আমরা এবার একটা কিভাবে কন্টিনিউটির কন্ডিশনস ক্রিয়েট করা যায় অ্যাট লুকিং অ্যাট ডিফারেন্ট কার্ভস সেটা আমরা এখন দেখি। সো এখানে আমাকে যে বিশাল বড় একটা স্প্লাইন দেওয়া, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 ধরনের বেজিয়ার কার্ভস আসে। আর মোর স্পেসিফিকলি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পয়েন্টে 4টা কন্ট্রোল পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্টেড, যেমন P1, P2, P3, P4, সিমিলারলি P4, P5, P6, P7, P7, P8, P9, P10। তার মানে এগুলো সব কিউবিক বেজিয়ার কার্ভস। আর যে কোনো কিউবিক বেজিয়ার কার্ভের জেনারেল ফর্মুলা হচ্ছে এই কিউটিটা, এটা আমরা জানি। তার মানে এই ফর্মুলাটা এটিরও, বিটি এবং সিটি সবগুলোরই এই সেম ফর্মুলাটা এখানে জারি হবে। আচ্ছা, এখন তাহলে আমরা যদি প্রুভ করতে চাই যে জিনিসগুলো কতটুকু কন্টিনিউটি লেভেল পর্যন্ত রিচ করতে হলে কোন কোন কন্ট্রোল পয়েন্টগুলোকে কোন কোন কন্ট্রোল পয়েন্টের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে, সেটার কাজই আমরা এখন করব। নাও আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এই সবগুলো বেজিয়ার কার্ভস মিলিয়ে এরা অলরেডি C0 আর G0 কন্টিনিউয়াস। রিজনটা কি? কাজ এরা সবাই জয়েন্টসগুলোতে, এইটা একটা জয়েন্ট, এই P4, এই P7 আরেকটা জয়েন্ট। তো এই প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা কার্ভ এখানে কানেক্টেড। যেহেতু ওরা কানেক্টেড, ওদের পজিশনটা সেম জয়েন্টসগুলোতে, তাহলে এরা অটোমেটিকলি C0 আর G0 কন্টিনিউয়াস। এটা আমাদের খুঁজে বের করতে হবে না। আদারওয়াইজ এখন যদি আমরা চেষ্টা করি যে পুরোটা স্প্লাইন যেন C1 কন্টিনিউটি মেনটেন করে, কোনটা C1, তাহলে আই হ্যাভ টু এনশিওর যে এই P4এও যেন C1 কন্টিনিউয়াস হয় এবং এই P7এও যেন C1 কন্টিনিউয়াস হয়। তাহলে ইন জেনারেল এই পুরোটা স্প্লাইন C1 কন্টিনিউটি ম্যাচ করবে। তাহলে যদি আমরা এখন C1 কন্টিনিউটি চেক করতে চাই, আমাদের তো এখন এই ইকুয়েশন দিয়ে হবে না, আমাদের এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করতে হবে বেজিয়ার কার্ভটা। চলেন তাহলে বের করে নিই। বাট বিফোর গোয়িং দেয়ার একটা কন্ডিশন আমাদের মনে রাখতে হবে C1-এর জন্য, সেটা হচ্ছে এখানে তো এই পয়েন্টে এটিটা এন্ড হচ্ছে, আর C1-এ আমরা ফার্স্ট অর্ডারটা বের করি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে এ প্রাইম, তার মানে এর ফার্স্ট অর্ডারে আমি যখন টি এর ভ্যালু 1 বসাবো, যেহেতু এটা এন্ডিং পয়েন্টে টি এর ভ্যালু ইজ ইকুয়াল টু 1, তার মানে এটা শুড বি ইকুয়াল টু আমার এখানে যে বেজিয়ার কার্ভটা বি, এখানে অ্যাগেন বি এর ভেলোসিটিটাও সেম হতে হবে। তার মানে বি প্রাইম অফ, এটা কিন্তু P4টা কিন্তু বি টি কার্ভের বিগিনিং ও স্টার্টিং পয়েন্ট, তাহলে এখানে কিন্তু টি এর ভ্যালু 0 হবে। এই কন্ডিশনটা ম্যাচ করতে হবে আমার এই পয়েন্টটাতে। সিমিলারলি এই পয়েন্ট 7-এ যদি আমরা তাকিয়ে দেখি, পয়েন্ট 7-এও কোন কন্ডিশনটা ম্যাচ করতে হবে? বিটি এখানে এন্ড হয়, তাহলে বিটির ভেলোসিটি ও এন্ড হয়, তার মানে ওর টি এর ভ্যালু 1 শুড বি ইকুয়াল টু সি প্রাইম অফ 0। তার মানে সি এর এটা স্টার্টিং পয়েন্ট, তাহলে সি এর স্টার্টিং পয়েন্টে ওর ভেলোসিটিটা হ্যাজ টু বি ইকুয়াল টু বি এর এন্ডিং পয়েন্টের ভেলোসিটি। এই দুটো কন্ডিশন যদি ম্যাচ করে, তাহলে আমাদের এই টোটাল স্প্লাইনটা, তার মানে এই পুরো জিনিসটা C1 কন্টিনিউয়াস। এটাই আমরা এখন দেখব যে এগুলো যদি করতে হয়, আপনারা আলটিমেটলি দেখবেন কিছু কিছু কন্ট্রোল পয়েন্টস অন্য কিছু কন্ট্রোল পয়েন্টের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। এই জিনিসটা আমি কার্ভসের নোটসেও করিয়েছি, তো আপনারা প্লিজ ওখান থেকেও জিনিসটা একবার পড়ে নেবেন। অলরাইট, লেটস বিগিন। আমি তাহলে আগে এ প্রাইম বের করি, ওর ফার্স্ট অর্ডার। প্রিটি মাচ সবারটাই সেমই আসবে। আমি যদি এইটা করি, এটা আমার থাকে -3, এটা আমার হয়ে যায় +2 3 60 -3t স্কোয়ার, আর P1টা থাকবে প্লাস, এটা হয়ে যায় 3 -2 6 12t প্লাস 3 3 9t স্কোয়ার PT প্লাস 2 3 60 -3 3 9t স্কোয়ার P3, আর এটা হচ্ছে 3t স্কোয়ার P4। সেম জিনিসটা আমার বি প্রাইমের জন্য বের করতে হবে, আর সেম এই পলিনোমিয়ালগুলো আসবে, কিন্তু
বি এর P1, এই বি ফাংশনটার ফার্স্ট কোঅর্ডিনেট হচ্ছে P4, তাহলে আমি এখানে P1 লিখবো না, ওর ফার্স্ট কোঅর্ডিনেটটা P4, P4কে লিখবো, প্লাস 3 মাইনাস 12t প্লাস 9t স্কোয়ার P2, বি এর আমার সেকেন্ড কোঅর্ডিনেটটা হচ্ছে P5, তাহলে আমি P5 দিয়ে দিব এবং প্লাস 6t মাইনাস 9t স্কোয়ার, এটা তাহলে হবে P6 আর এটা তাহলে হবে 3t স্কোয়ার P7। এখন আমার কি এখানে সাবস্টিটিউট করতে হবে, তার আগে চলেন সিটাও লিখে ফেলি, সি প্রাইম অফ টিটাও হবে, তাহলে আমার মাইনাস 3 প্লাস 6t মাইনাস 3t স্কোয়ার। এবার আমার সি এর জন্য কিন্তু প্রথম কোঅর্ডিনেট হচ্ছে আমার P7, সো এটা হবে P7 প্লাস 3 মাইনাস এটা সেম অ্যাজ বিফোর প্লাস 9t স্কোয়ার, এটা হয়ে যাবে আবার P8 প্লাস 6t মাইনাস 9t স্কোয়ার, এটা হয়ে যাবে P9 প্লাস 3t স্কোয়ার P10। ওকে, এই তিনটা আমি আমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ইকুয়েশনস পেয়ে গিয়েছি, তিনটা বেজিয়ার কার্ভসের। এখন আমাদের কোন কন্ডিশনটা চেক করতে হবে প্রথম জয়েন্টের জন্য, এই কন্ডিশনটা, তাহলে এ প্রাইম অফ 1, তার মানে প্রত্যেকটা টি এর জায়গায় আমি যদি 1 বসাই দেখি কত আসে, মাইনাস 3 প্লাস 6 1s, এই টিটার জায়গায় আমি এখন বসাবো 1, তাহলে 6 মাইনাস এই টিটার জায়গায় আমি এখন বসাবো 1, তার মানে 3, P1 প্লাস এটা হয়ে যায় 3 মাইনাস 12 ইন্টু 1, তার মানে 12 প্লাস 9 ইন্টু 1 স্কোয়ার মানে 1, 9, P2 প্লাস 6 1s are 6 মাইনাস 9 ইন্টু 1, 9, P3 প্লাস 3 1s are 3, P4, এটা চলে আসে। আমরা যদি সিম্পলিফাই করি এটা কাটাকাটি হয়ে আপনার 0 হয়ে যায়, 0 ইন্টু P1 জাস্ট 0 আসবে। ওকে, এরপর 3 প্লাস 9 হচ্ছে 12, 12 মাইনাস 12 এটাও 0 হয়ে যাবে, 0 ইন্টু P2 0 চলে আসবে। অলরাইট, এরপর এখানে আমি পাই 6 মাইনাস 9 মাইনাস 3, তার মানে এটা আসে মাইনাস 3 P3 আর প্লাস 3 P4। একটু যদি রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে 3টা কমন নিয়ে লিখতে পারি P4 মাইনাস P3। নাও একটা জিনিস কিন্তু এখানে একটু ইনটুইটিভ হওয়া উচিত, সেটা হচ্ছে দেখেন এই এ প্রাইম 1, এটা দেখেন ডিরেকশনটা হচ্ছে P4 মাইনাস P3, তার মানে আমার যেখানেই P3 আর P4 এক্সিস্ট করে এই ভেক্টরটা P3 থেকে P4 এর ডিরেকশনে যায়, যেই ভেক্টরটা সেটার 3 টাইমস হচ্ছে ভেলোসিটিটা হয়। তো এই জিনিসগুলো কিন্তু ইনটুইটিভলি আমাদের বুঝতে হতে হবে। ওকে, এখন চলেন বের করি আমরা বি প্রাইম অফ 0-র জন্য। তো এটা আমরা এখানে দিয়ে দিই, কী কী আসে দেখি। এখানে প্রথমে আমার থাকবে মাইনাস 3 প্লাস 6 0s are 0 মাইনাস 3 0s are 0, সো মাইনাস 3 P4 প্লাস এখানে তাহলে থাকবে 3 মাইনাস 12 ইন্টু 0, সো 0 প্লাস 9 ইন্টু 0 0, তাহলে P5। এরপর প্লাস 6 0s are 0 মাইনাস 9 0s are 0, তাহলে পুরোটাই চলে যাচ্ছে P6, P7ও 3 0s are 0, সো পুরোটা চলে যায়। আই এম লেফট উইথ আবারও 3 কমন নিয়ে নিলে P5 মাইনাস P4, এই জিনিসটা। লাস্টে আমাদের এখন কি করতে হবে, এইটা নিডস টু বি ইকুয়াল টু এই পোর্শনটা, তাহলে 3P4 মাইনাস 3P3 3P5 মাইনাস 3P4। এখান থেকে চলেন আমরা P5টাকে যদি সাবজেক্ট বানাই তাহলে কি হতে পারে, এই মাইনাস 3P4টা এই পাশে চলে যায় গিয়ে প্লাস 3P4 হয়ে যায়, তাহলে 3P4 প্লাস 3P4 6P4 মাইনাস 3P3 is equal to 3P5।
আমরা যদি 3টা এই পাশে নিয়ে আসি তাহলে P5 ইজ ইকুয়াল টু 2P4 মাইনাস P3। হেন্স আমরা আমাদের প্রথম ডিপেন্ডেন্সিটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে P5 এবার is dependent on this relation between P4 minus P3. এটা আমাদের এখন মাস্ট মেনটেন করতে হবে যদি এই জয়েন্টটাতে আমরা C1 কন্টিনিউটি চাই। সিমিলারলি আমাদের এই জয়েন্টেও এখন জিনিসটাকে C1 কন্টিনিউয়াস বানাতে হবে যদি ওভারঅল পুরো স্প্লাইনটাকে আমি C1 কন্টিনিউয়াস বানাতে চাই। তাহলে দেখি, এটার জন্য আমরা তো অলরেডি জানি B প্রাইম C প্রাইম জানি, এবার আমার কন্ডিশনটা ছিল B প্রাইম অফ 1। তাহলে আমরা দেখি এই সিচুয়েশনটা থেকে যদি আমরা এবার B প্রাইম অফ 1 বের করতে চাই তাহলে আমরা কি পাই, সেম অ্যাজ বিফোর। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি -3 + 6 - 3 P4 plus 3 minus 12 plus 9 P5 plus 6 minus 9 P6 plus 3 P7। এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি P4টা কাটা চলে যায়, P5 কাজ ভিতরের এই সবগুলো 0 হয়ে যায়, আমাদের বাকি থাকে তাহলে একটা 3 P7 minus P6। সেম অ্যাজ দেখেন এতে যেটা এসেছিল, এতে ওর যে লাস্টের 2 কন্ট্রোল পয়েন্ট থাকে, সো P3 আর P4 যে ছিল P3 থেকে P4 এর ডিরেকশনে থাকে। সেম দেখেন বি এর জন্য ওর যে B এর লাস্ট ছিল P7 আর সেকেন্ড লাস্ট ছিল P6। এখানেও দেখেন P7 মাইনাস P6 কিন্তু এটাই বোঝাচ্ছে যে এখান থেকে এই ডিরেকশনের ভেক্টরটার 3 গুণ। সো দেখেছেন কনসেপ্টটা কিন্তু সব জায়গায় সিমিলার। তো আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা তাহলে বের করব C প্রাইম অফ 0। এটা যদি আমরা বের করি তাহলে কি পাই, আমরা -3 P7, we are using this one, plus 3 P8, বাকি সবগুলোতে T আছে আর T তো 0, তাহলে আমরা জাস্ট এটাই খুঁজে পাবো। তাহলে এটাও যদি লিখি this is P8 minus P7। ফাইনালি আমাদের এটা is equal to এই জিনিসটা করতে হবে। Therefore 3P7 minus 3P6 is equal to 3P8 minus 3P7। সিমিলারলি আমি যদি এখানে P8 কে সাবজেক্ট বানাই আবারও, তাহলে এই পাশেও হয়ে যায় 6P7 minus 3P6 is equal to 3P8। Therefore P8 is equal to 2P7 minus P6। তাহলে এই জয়েন্টে যদি আমার C1 কন্টিনিউটি মেনটেন করতে হয় তাহলে আমার P8 should be coming down from P6 এবং P7। তার মানে এবার আমি P8 এবং P5 এগুলো দুটোটাই আমার লকড হয়ে গিয়েছে, এই দুটো কন্ট্রোল পয়েন্টস। এদেরকে আমি যে কোনো পয়েন্ট দিতে পারবো না, দে আর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন P6 থেকে P7 আর P5 is dependent on P3 থেকে P4। So these two are locked, or we can tell এদের উপর থেকে আমরা লোকাল কন্ট্রোল হারিয়ে ফেলেছি। আমি যদি P6 বা P7কে চেঞ্জ করি তাহলে দেখবেন P8টা চেঞ্জ হচ্ছে। আমি যদি P3 আর P4কে আমি চেঞ্জ করি দেখবেন P5টা চেঞ্জ হচ্ছে। তার মানে আস্তে আস্তে আমার কিন্তু কার্ভটা কি হচ্ছে, I am losing control over some of the control points in my total spline। এটা তো ছিল C1 continuity maintain করার জন্য, রাইট? What if now that we have reached C1 continuity, আমি চলে তো এখন C2 continuityও রিচ করতে পারি, তাই না? C2 continuity যদি আমি রিচ করতে চাই তাহলে এবার আমার কন্ডিশনসগুলো কি? তাহলে এবারও আমার এনশোর করে নিতে হবে যে আমার যদি C2 continuity চাই
তাহলে এখানে আমার আবার এনশিওর করে নিতে হবে যেহেতু C2, এবার আমি ভেলোসিটি চেক করব না, এবার আমি চেক করব অ্যাক্সেলারেশন, রাইট? তাহলে এবার সেম কন্ডিশন কিন্তু জাস্ট ডাবল প্রাইম, মানে সেকেন্ড অর্ডার বোঝাচ্ছে, জাস্ট ডাবল প্রাইম হবে জিনিসটার। তো চলেন এটা করে আমরা দেখব কি যদি এবার C2 কন্টিনিউটি রিচ করতে হয়, তার মানে আরও অনেকগুলো কন্ট্রোল পয়েন্ট লকড হয়ে যাবে, শুধু P5 আর P8 না, আরও অনেকজন আসবে। দেখি তাহলে সেগুলো কি কি। তো আমাদের যেটা করতে হবে এই ইকুয়েশনসগুলো পিক করে নিয়ে যাই আমরা, চলেন। সো এখান থেকে আই হ্যাভ টু পিক দিস, I will copy them. Whoa, দেখতে মনে হচ্ছে হাইরোগ্লিফস, কিন্তু ইটস জাস্ট আ ফিউ অ্যালজেব্রা। অলরাইট, এখন তাহলে আমরা এখানে কি করব, এর সেকেন্ড ডেরিভেটিভ বের করে নেই, চলেন। তাহলে এখানে কি হয়ে যায়, -3টা চলে যায়, এখানে বাকি থাকে 6 মাইনাস 2 3s 6t, আর P1 বাকি থাকে, প্লাস আমার এখানে বাকি থাকে -12 প্লাস 2 9s 18t P2, প্লাস আমার বাকি থাকে 6 মাইনাস 2 9s 18t P3, প্লাস 2 3s 6t P4। সিমিলারলি আমরা বি প্রাইমটাকেও বের করে নিব, এক্স্যাক্টলি সেম জিনিসই আসবে, জাস্ট ইনপুট পয়েন্টটা এবার হবে P4 minus 12 plus 18t, বাট এটা হবে P5 plus 60 minus, my bad, আমার এখানে ডিফারেন্সিয়েটেড ফর্মটা লেখা উচিত, 6 minus 18t P6 plus 6t P7। এবার C ডাবল ডেরিভেটিভ, 6 minus 60 P7 plus 3, my bad, minus 12 plus 18t P8 plus 6 minus 18t P9 plus 6t P10। মাইন্ড ইউ, এতটুক পর্যন্ত আমাদের আসার আগে কিন্তু দুটো জিনিস এখনও ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে P5 ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 2P4 মাইনাস P3, এবং আমাদের P8টা ইজ ইকুয়াল টু 2P7 মাইনাস P6, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে। আমরা কিন্তু C1 কন্টিনিউটি রিচ না করে C2 কন্টিনিউটি রিচ করতে পারবো না। তো C1 কন্টিনিউটি রিচ করতে হলে কিন্তু এই দুইটা কন্ডিশনের স্যাটিসফাই করতে হবে, only then we can move to making our spline C2 continuous। অলরাইট, তাহলে আমরা দেখি এবার আমরা জানি কি কম্পেয়ার করব, A double prime 1 needs to be equal to B double prime 0। তাহলে চলেন এটা দেখি, এটা তাহলে আসে 6 minus 6 1s 6, তো এটা 0 হয়ে যায় P1টা, -12 plus 18 into 1, so -12 plus 18 হয়ে যায় 6 P2 এই জায়গাটা, প্লাস 6 minus 18 1s 18, so 6 minus 18 যদি আমরা করি তাহলে -12 P3 plus 6 1s 6, so 6 P4। Now B double prime 0 জন্য বের করব, so 0 যদি আমরা দিয়ে দেই 6 minus 0 is just 6 P4 minus 12 plus 18 zeros are 0, তাহলে এটা জাস্ট হয়ে যায় -12 P5 plus 6 minus 18 zeros are 0, তাহলে এটা হয়ে যায় plus 6 P6 plus 6 zeros are 0, so P7টা থাকছে না। সো আমাদের এদিকে হচ্ছে ডিপেন্ডেন্সিটা, আমরা জানি P5টা ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ দিস ভার্সন, রাইট?
তো আমরা P5টার জায়গায় এই জিনিসটা লিখে দিতে পারি। সো 6 P2 minus 12 P3 plus 6 P4, এদিকে যদি আমরা নিয়ে আসি minus 6 P4 is equal to minus 12 P5-এর জায়গায় we will replace it with this 2 P4 minus P3 plus 6 P6. সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আর এটা কাটা চলে যায়। 6 P2 minus 12 P3 is equal to minus, if we take এদিকে যদি নিয়ে যাই, this is 24 P4 minus minus plus, we get 12 P3 plus 6 P6. এবার যদি আমরা 6টাকে P6কে সাবজেক্ট করি এখন, সো দেখি কি হয়। এখানে আগে সবার আগে 6 P2 minus 12 P3 minus 12 P3 plus 24 P4, এবং এখানে একটা 6 ছিল আমার P6-এর সাথে, যেটা পুরোটা আমি দিয়ে ডিভাইড করে নেব। তাহলে দেখি কি আসে। 6 P2 minus 24 P3 plus 24 P4 divided by 6. If I take 6 common and cut it with this one denominator, তাহলে এটা বাকি থাকে P2 minus 4 P3 plus 4 P4, যেটাকে একটু সুন্দর করে রিঅ্যারেঞ্জ করে যদি লিখি 2 plus 4 into, we get P4 minus P3. তাহলে there is a newer dependency এখন। C1 মেনটেন করার জন্য P5 কন্ট্রোলড হতো P4 and P3 থেকে। এখন যদি আপনারা তাকিয়ে দেখেন C2 যদি কন্ডিশন আমাদের চেক করতে হয়, তাহলে P6টা কন্ট্রোলড হয় P2, P4 আর P3 থেকে। বেসিকলি জিনিসটা দেখেন কিভাবে হচ্ছে। ইটস P2 থেকে আমরা P3 থেকে P4-এ যেই ডিরেকশনে ভেক্টরটা যায় সেটার 4 গুণ বাড়িয়ে P2 থেকে শুরু করে যেই জায়গাটায় আসে। এখানে যদি আমরা ডায়াগ্রামটাতে একটু খেয়াল করে দেখি, আমাদের P2 হচ্ছে এই জায়গাটায়, দিস ইজ আওয়ার P2, অ্যান্ড P3 থেকে P4-এর ডিরেকশন হচ্ছে এই জায়গাটা, এই ভেক্টরটা। তো আমাদেরকে বেসিকলি যেই জিনিসটা বলে P2 P6 আমাদের এসেছে P2 থেকে প্লাস 4 ইন্টু P4 মাইনাস P3। এই জিনিসটা আমাদেরকে বলছে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা P3 থেকে P4 মানে P4 মাইনাস P3, এটাকে আমাদের 4 গুণ করতে হবে। তার মানে এতটুক, 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 অ্যান্ড এই জিনিসটা নিয়ে এসে P2 থেকে এদিকে স্টার্ট হবে। সো ফ্রম P2 থেকে প্লাস 4 ইন্টু P4 মাইনাস P3 যদি করি, তার মানে এই জায়গাটায় P6-এর হতে হবে রাদার দেন বিন হিয়ার। যদি এই জিনিসটা আমরা মেনটেন করতে পারি, তাহলে আমরা C2 কন্টিনিউটি রিচ করতে পারবো এই P4 ডিরেকশনটাতে। দিস ইজ হোয়াট ইট মিনস টু গেট দিস from doing all these calculations. তার মানে আগে তো P5 আর P8টা লকড ছিলই, এবার P6টাও আমাদের লকড। সিমিলারলি আমরা যদি এই পয়েন্টের কন্টিনিউটিটাও চেক করি এই B1 আর C1 দিয়ে, let's do it. So we have B double prime 1 is should be equal to C double prime 0. B double prime 1, so এখানে যদি দেখি 6 minus 6, তো P4টা কেটে যায়। এখানে we have minus 12 plus 18, so this is just 6 P5. এটা আমাদের চলে আসে 6 minus 18 into 1, so this is minus 12 P6, and this is plus 6 P7 equal to, আমাদের এখানে দেখতে হবে C primeটা, which is this one. If we put 0 here, then we get 6 P7
Then if we put 0 here, we get minus 12 P8. If we put 0 here, then we get plus 6 P9, and this one is 0. Ekhan theke we can cut these. If we cut these, we get 6 P5 minus 12 P6 is equal to minus 12 P8 plus 6 P9. So আমরা যদি ভাবে carefully দেখি এখন, so then what we get is এখান থেকে P8 এর জায়গায় we can write this. So if we write this instead of P8, so we get 6 P5 minus 12 P6 is equal to minus 24 P7. We get plus 12 P6 plus 6 P9. Ekhan theke if we make P9 the subject, let's see what we get. 6, let me draw some barrier here. 6 P5 minus 12 P6, we get plus 24 P7 minus 12 P6 is equal to 6 P9. Then what we get here is 6 P5 minus 24 P6 plus 24 P7 is equal to 6 P9. If we take the 6 common from everywhere, we get P5 minus 4P6 plus 4P7 is equal to P9. তাহলে আমরা বলতে পারি P9 হচ্ছে P5 থেকে শুরু করে, there should be a 4 here, my bad, plus 4 into P7 minus P6. সো এখানে আমরা এখন তাহলে এটাও দেখে বলতে পারছি যে একইভাবে আমাদের এই ডায়াগ্রামটাতে যদি এই পয়েন্টে C2 মেনটেন করতে হয়, তাহলে P9 ইজ লকড। অ্যান্ড কীভাবে লকড? P9 তাহলে স্টার্ট হবে P5 থেকে। আর কিভাবে স্টার্ট হবে? ডিরেকশন ভেক্টরটা হচ্ছে P6 থেকে P7। সো এখানে যদি আমরা তাকিয়ে দেখি, P6 থেকে P7 হচ্ছে এই জায়গাটা। তো এইটা আমাদের শুরু করতে হবে আরও 4 গুণ, লাইক 4 টাইমস বেশি। অ্যান্ড কোত্থেকে শুরু করতে হবে? উই হ্যাভ টু স্টার্ট ইট ফ্রম P5। তাহলে এখান থেকে নিয়ে আমরা P5 থেকে নিয়ে যদি সোজা ওই P6 থেকে P7 এর ভেক্টর বরাবর 4 গুণ একটা ভেক্টর দিই, দিয়ে সাপোজ পয়েন্টটা যদি এখানে আসে, তার মানে P9 হ্যাজ টু বি হিয়ার অ্যাট দিস পয়েন্ট। হেন্স যদি আমরা ফাইনালি এই P6 এবং P9কে এভাবে কন্ট্রোল করে লিখতে পারি, only then আমাদের এই পুরো স্প্লাইনটা C2 কন্টিনিউয়াস হয়ে যাবে। তার মানে আলটিমেটলি আমাদের P5, P8, P6 এবং P9 সবগুলোই কিন্তু টেকনিক্যালি আমরা বলতে পারি P2, P3, P4, P6, যেটা আলটিমেটলি P2 অ্যান্ড P3-4 থেকে কন্ট্রোলড, অ্যান্ড P7 এখান থেকে আমাদের সব কিছু কন্ট্রোল হচ্ছে। তার মানে আমি যদি সাপোজ এখন P3কে একটু চেঞ্জ করি, আমি যদি এখন P3কে চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে ইভেন ইফ আমি শুধু এই পয়েন্টের পার্টিকেলটাকে মুভ করছি, অ্যাজ ইন ইভেন ইফ আমি শুধু এই পয়েন্টের কন্ট্রোল পয়েন্টটাকে মুভ করব P3, বাট এটার কারণে এই P5টাও মুভ হয়ে যাবে, P6ও মুভ হয়ে যাবে, P9ও এখানে মুভ হয়ে যাবে, অ্যান্ড আলটিমেটলি আমরা এখানে দেখতে পাবো আমাদের P8ও মুভ হয়ে যাবে, বিকজ P8 আমার P6-এর উপর কন্ট্রোল। আর মাত্র আমরা দেখে এসেছি P6 হচ্ছে আলটিমেটলি P3 দিয়েই কন্ট্রোল। তো তাহলে যদি একটা স্পেসিফিক পয়েন্ট আমি মুভ করার চেষ্টা করি, এখানে পুরো কার্ভটা দেয়ার কুড বি আ চান্স যে জিনিসটা এরকম উল্টিয়ে যাচ্ছে। হেন্স আমরা লোকাল কন্ট্রোল এভাবে হারিয়ে ফেলতে পারি। সো এইটা আপনারা দেখবেন
এরকম সিমিলার আমি অ্যাসাইনমেন্টেও একটা কোয়েশ্চেন দিয়েছি, আমি কার্ভস নোটেও অল্প একটু এরকম দেখিয়েছি। সো এটা আপনারা প্রপারলি গো থ্রু করে আমি সাজেস্ট করবো আপনাদেরকে দেন অ্যাসাইনমেন্টে যেতে।